তেহরানের বার্তা, সামরিক শক্তি নয়, ঐক্যই প্রতিরোধের পথ। একটা আঁচ, একটা বিদ্যুৎ চমক। মনে হচ্ছিল যুদ্ধ শেষ, কিন্তু আসল খেলা এখনো বাকি। ইসরায়েল ভেবেছিল ইরানকে কোণঠাসা করেছে, কিন্তু না, তেহরান তৈরি করে ফেলেছে নতুন নকশা, প্রতিরোধের নকশা। সামরিক শক্তির জবাব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সুরে জানালেন, ইসরায়েল কখনো সামরিক শক্তি দিয়ে তেহরানকে ঠেকাতে পারবে না। এই লড়াইয়ের সমাধান একটাই, ন্যায্য কূটনীতি। তার ভাষায়, ইসরায়েল কৌশলগত ভুল করেছে। সাম্প্রতিক হামলায় তারা যে আগুন জ্বালিয়েছে তার আঁচে নিজেরাই পুড়ছে। ভেঙে পড়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক ঘাঁটি, ধসে গেছে জ্বালানি স্থাপনা। ইসরায়েল যা ভেবেছিল জয়, তাই পরিণত হয়েছে মাশুলে। নতুন খেলার মঞ্চ। যুদ্ধ শেষ হলেও ষড়যন্ত্র থেমেনি। ইসরায়েল এখনও চেষ্টা করছে ইরানকে ঘিরে ধরতে, কিন্তু তেহরান এবার একা নয়, মাঠে নেমেছে মুসলিম বিশ্বের ঐক্য গড়তে। আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলন বসেছে তেহরানে। সেখানে একে একে মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের সাথে বসেছেন আরাকচি। তার স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বুঝে গেছে ইরানকে সামরিক পথে হারানো যাবে না, আলোচনার পথই একমাত্র সমাধান। তাসনিম নিউজ নিশ্চিত করেছেন 9 সেপ্টেম্বর এই বৈঠকের খবর। টুইস্ট, গাজার আগুন। কিন্তু এখানেই মোড় ঘুরল, কারণ আরাকচির কণ্ঠে শুধু কূটনীতির ভাষা নয়, উঠে এলো ক্ষোভও। তিনি বললেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন এমন পর্যায়ে পৌঁছেছে যা কল্পনার বাইরে। সহনশীলতার সীমা তার অতিক্রম করেছে। মনক্ষুণ্ণ কূটনীতিক স্পষ্ট করে দিলেন, মুসলিম বিশ্বের নীরবতা ভয়ঙ্কর। যদি এই নীরবতা চলতে থাকে, তবে ইহুদিবাদীদের আগ্রাসন সারা পৃথিবী ছড়িয়ে পড়বে। ভাবুন তো, একদিকে ধ্বংসস্তূপে গাজার শিশুদের কান্না, অন্যদিকে তেহরানের কূটনৈতিক মঞ্চে জেগে ওঠা ঐক্যের ডাক। একটা দৃশ্য আগুনের, আরেকটা দৃশ্য আশার। কাহিনী যেন যুদ্ধ আর কূটনীতির দ্বৈরথ। ইসরায়েল যেখানে যুদ্ধকে চূড়ান্ত সমাধান ভেবেছে, ইরান সেখানে খুঁজছে ঐক্যের শক্তি। কিন্তু সতর্ক বার্তা দিয়ে রেখেছে, যদি গাজায় আগ্রাসন বন্ধ না হয়, তবে মুসলিম দুনিয়া আর চুপ থাকবে না। আজকের তেহরান যেন বার্তায় বারুদ ভরেছে। সামরিক শক্তি নয়, ঐক্যই প্রতিরোধের পথ। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, মুসলিম দুনিয়া কি সত্যিই এক হবে, নাকি গাজার ধ্বংসযজ্ঞ আরও দীর্ঘ হবে? উত্তরটা ইতিহাসই লিখবে। কিন্তু আপাতত তেহরানের মঞ্চ থেকে বিশ্ব শুনে ফেলেছে এক সংকল্প, ইরান থামবে না। লাতিন আমেরিকায় উত্তেজনা, ভেনেজুয়েলার প্রতিরোধের ঢেউ। দূর লাতিন আমেরিকার আকাশে এবার যুদ্ধের আগুন জ্বলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিনের শত্রু ভেনেজুয়েলাকে এবার সরাসরি টার্গেট করেছেন। কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একেবারেই ভয় পাননি। মাদুরো ঘোষণা করেছেন ৪৫ লাখেরও বেশি সশস্ত্র মিলিশিয়ার সদস্য দেশকে রক্ষা করতে প্রস্তুত। এই বাহিনী তৈরি করেছিলেন সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ, এবং যদিও সরকারি হিসাব প্রায় ৫০ লাখ সদস্য দেখায়, বিশেষজ্ঞরা মনে করেন প্রকৃত সংখ্যা কম। তবে সংখ্যা কম হোক বা বেশি, মানসিকতা একটাই, আমাদের দেশ রক্ষা করতে আমরা প্রস্তুত। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মিসাইল সমৃদ্ধ ৩টি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ভেনেজুয়েলার উপকূলে। সঙ্গে আছে P-8 গোয়েন্দা বিমান, একটি অ্যাটাক সাবমেরিন এবং আরও কিছু সাধারণ যুদ্ধজাহাজ। সব মিলিয়ে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে প্রায় ৪,০০০ মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। এবার পরিস্থিতি যেন একেবারে সিনেমার পর্দার মতো উত্তেজনাপূর্ণ। কিন্তু মাদুরো একা নন, তার পেছনে দাঁড়িয়েছে শক্তিশালী বন্ধু ইরান। যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপ সত্ত্বেও তেহরান কারাকাসকে সমর্থন দিয়ে যাচ্ছে। যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জামের এই বিতর্কের আড়ালে ইরান যেন বলছে, আমাদের বন্ধুকে একা ছাড়বেন না। অর্থনৈতিক চাপও অব্যাহত। ট্রাম্প ঘোষণা করেছেন, যে কোনো দেশ যদি ভেনেজুয়েলা থেকে তেল কিনে, তাদের উপর আরোপিত হবে ২৫% শুল্ক। সাথে আছে পুরস্কার বাড়ানো। মাদুরোকে গ্রেফতারের জন্য এখন $৫০ মিলিয়ন। মাদুরোকে বিশ্বের অন্যতম বৃহৎ মাদক কারবারি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এসব পদক্ষেপ যেন চাপ, হুমকি আর আর্থিক শাস্তি একসাথে। ক্যারিবীয় সমুদ্রপথে জাহাজ এগোচ্ছে। পাহাড়ের ঢালুতে মিলিশিয়ারা প্রস্তুত। নদী, সমুদ্র, আকাশ সবই যেন যুদ্ধের ফ্রেমে বন্দী। মাদুরো টেলিভিশনে মাতোরো ভাষণে বলেছেন,
আমরা আমাদের সাগর, আকাশ ও ভূমি রক্ষা করব শেষ রক্তবিন্দু পর্যন্ত। এটা শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, এখানে লড়াই মার্কিন সাম্রাজ্যবাদ বনাম ভেনেজুয়েলার প্রতিরোধ এবং পাশে দাঁড়ানো শক্তিশালী মিত্র ইরান, যা সমীকরণে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, শুল্ক, পুরস্কার সবই চাপ, কিন্তু ভেনেজুয়েলার মনোবল অটুট। মিলিশিয়া প্রস্তুত, জনগণ দৃঢ় এবং মাদুরো বার্তা দিয়েছেন, যুদ্ধ আসুক, আমরা আছি, এই দেশ রক্ষা করব, আর ইতিহাস আমাদের সাক্ষী। এবার ক্যারিবীয় সাগর কেবল নীল জল নয়, এটা সিনেমার মতো। এটা সিনেমার মতো লড়াইয়ের মঞ্চ, যেখানে নায়ক ও খলনায়কের রেখা অতি সূক্ষ্ম। শেষ দৃশ্য কি হবে, সময়ই তা লিখবে। নীল আকাশে যেন ঝুলছে অশনি সংকেত। পৃথিবী শ্বাসরুদ্ধ করে তাকিয়ে আছে পারস্য ভূমির দিকে। আর সেই মুহূর্তেই শোনা গেল এক বজ্রধ্বনি। ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভির ঘোষণা। তিনি সতর্ক করলেন, একটি নতুন যুদ্ধ আসন্ন, আর ইরান প্রস্তুত। যেন সিনেমার প্রথম দৃশ্যে ঝড় ওঠার আগের নীরবতা। শত্রুর নাম বললেন তিনি, আমেরিকা ও ইসরায়েল। যুদ্ধক্ষেত্রের রূপরেখা আঁকলেন তিনি, মাঠে, আকাশে, সাইবার জগতে এবং কূটনীতির অঙ্গনে। সাফাভি পরিষ্কার জানিয়ে দিলেন, ইরান যুদ্ধবিরতিতে নেই, বরং ইরান এখন চলমান যুদ্ধপর্বে দাঁড়িয়ে আছে। তার কণ্ঠে ছিল বিদ্যুতের গর্জন। আমাদের এবং আমেরিকানদের মধ্যে, আমাদের এবং ইসরায়েলিদের মধ্যে কোনো লিখিত চুক্তি নেই। যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে। এই সতর্কবাণী কেবল হুমকি নয়। সাফাভি বললেন, যুদ্ধের জন্য প্রস্তুত থাকাই শান্তির সেরা গ্যারান্টি। তার তত্ত্ব পরিষ্কার, প্রতিরক্ষার সর্বোত্তম উপায় আক্রমণ, আর যুদ্ধের প্রস্তুতি মানেই শান্তির নিশ্চয়তা। ইরান তাই হাত গুটিয়ে বসে নেই। প্রতিটি সম্ভাব্য পরিস্থিতি ধরে তারা আঁকছে যুদ্ধের রূপরেখা। সামরিক কৌশল, সাইবার প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র আর ড্রোনের বহর, এমনকি কূটনৈতিক ভাষণের শক্তি, সবকিছুকেই পরিণত করছে এক বিশাল ঢাল ও তরবারিতে। ভাবুন, পারস্য উপসাগরের জলে দাঁড়িয়ে আছে ইরানি নৌবহর, আকাশে ছুটে যাচ্ছে ড্রোনের ঝাঁক, মাটির নিচে প্রস্তুত ক্ষেপণাস্ত্র ব্যাটারি, আর সেই সঙ্গে সাইবার জগতে ছুটছে অদৃশ্য সেনারা শত্রুর নেটওয়ার্ক ভেদ করার অপেক্ষায়। এই ঘোষণার সুরে সুর মিলিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। অগস্টের শুরুতে তিনি বলেছিলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ। শুধু তাই নয়, তিনি সতর্ক করেছিলেন, যে কোনো নতুন আগ্রাসনের জবাব হবে অতীতের তুলনায় বহুগুণ ভয়ঙ্কর। ইসরায়েল ও আমেরিকার নাম না নিয়েও তার বার্তা যেন বজ্রপাতের মতো পড়ল দখলদারদের মাথায়। জুন মাসে বিনা উস্কানিতে চালানো হামলায় ইরানি কমান্ডার, বিজ্ঞানী, ছাত্র ও সাধারণ নাগরিকরা শহীদ হন। কিন্তু সেই রক্তের দাগ ইরানকে দুর্বল করেনি, বরং আরও দৃঢ় করেছে জাতীয় সংকল্প। মুসাভির ভাষায়, যে কোনো মূল্যে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। এ যেন দাবার বোর্ডে এক মহারণের প্রস্তুতি। ইরান জানে প্রতিপক্ষ শক্তিশালী, কিন্তু ইতিহাস সাক্ষী, পারস্য ভূমির সন্তানরা কখনো মাথা নত করেনি। আজও তাদের বার্তা একটাই, যুদ্ধ আসুক কিংবা শান্তি, ইরান প্রস্তুত। প্রতিরক্ষা হোক বা আক্রমণ, তারা দৃঢ়, অটল এবং অবিচল। যেন আকাশে গর্জে ওঠা বজ্রের মতো সাফাভির সেই শেষ লাইন এখন কানে বাজছে, যুদ্ধের জন্য প্রস্তুতি, শান্তিরই নামান্তর। আকাশে কালো মেঘ, দিগন্তে অনিশ্চয়তার রেখা। ঠিক তখনই তেহরান থেকে ভেসে এলো এক বজ্রধ্বনি। ইরানি আইন প্রণেতা আমির হায়াত মোকাদ্দামের সতর্কবার্তা, সম্ভবত আমাদের পরবর্তী ক্ষেপণাস্ত্র সরাসরি ওয়াশিংটনে আঘাত করবে। এক বাক্যে বদলে গেল কূটনীতির তাপমাত্রা, কাঁপল ইউরোপ আমেরিকার স্নায়ু। এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন তেহরান, পশ্চিমা সরকার এবং ইসরায়েলের টানাপোড়েন প্রতিদিনই আরও জটিল হচ্ছে। নিষেধাজ্ঞা জুড়েছে নিষেধাজ্ঞার উপর, সামরিক পদক্ষেপে যোগ হচ্ছে পাল্টা ঘোষণা। অচল অবস্থা যেন পাথরের মতো শক্ত, আর সেই পাথরেই হাতুড়ির প্রথম আঘাত দিলেন হায়াত মোকাদ্দাম। তিনি জানালেন, 2 দশক ধরে ইরান শান্তভাবে গড়ে তুলেছে দীর্ঘ পাল্লার আঘাত হানার সক্ষমতা। তার ভাষায়, আজকের দিনে ইরানের ক্ষেপণাস্ত্র ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ পশ্চিম ও পূর্ব ইউরোপের সবখানে পৌঁছাতে পারে। আরও এক ধাপ এগিয়ে তিনি ইঙ্গিত দিলেন, ইরানি নৌবাহিনীর জাহাজ যদি আমেরিকার উপকূলের দিকে অগ্রসর হয়, 10,000 কিলোমিটার দূরত্ব কমে দাঁড়াতে পারে প্রায় 2,000 কিলোমিটারে।
অর্থাৎ ওয়াশিংটন নিউ ইয়র্ক তখন হঠাৎই হয়ে উঠতে পারে সরাসরি লক্ষ্যবস্তু। দাবার বোর্ড সাজানো, প্রথম চাল দেয়া হয়ে গেছে। ভাবুন, ইউরোপের আকাশে সাইরেন, সাগরে টহলদারি জাহাজ, আর দূরে পারস্য উপসাগরের ঘাটে নিঃশব্দে জেগে থাকা লঞ্চার। এই দৃশ্য আর কল্পনা নয়, এ এক বার্তার নাটকীয় মন চায়। বার্তাটি সহজ, আমরা পারি আর প্রয়োজনে করব। পশ্চিমা দেশগুলো আবারও স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞার হুমকি তুলেছে। IAEA এর সঙ্গে পূর্ণ সহযোগিতা না হলে 2015 চুক্তির স্থগিত শাস্তি ফের জাগিয়ে তোলার কথা বলা হচ্ছে। কিন্তু হায়াত মোকাদ্দামের কণ্ঠে নির্লিপ্ত দৃঢ়তা। আমাদের ওপর সম্ভাব্য সব নিষেধাজ্ঞায় আগে থেকেই আছে, অর্থাৎ শ্বাসরোধের চেষ্টায় ইরান ভেঙে পড়েনি, বরং চাপের ভেতরেই তৈরি করেছে নতুন সহনশীল, নতুন প্রযুক্তি, নতুন কৌশল। জুন মাসে হঠাৎ ইসরায়েল আঘাত হানে ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোয়। নিহত হন জেনারেল, বিজ্ঞানী, ছাত্র, বেসামরিক। দেশ জুড়ে শোকের ঢেউ। কয়েকদিনের মধ্যে যুক্ত হয় মার্কিন বিমান হামলা 3টি স্থাপনা লক্ষ্য করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন ইরানের কর্মসূচি নিশ্চিহ্ন। তেহরান পাল্টা জানায় নয়। ধুলো বসে যাওয়ার পর দেখা যায় ধ্বংসস্তূপের ভেতর থেকেও উঠে দাঁড়িয়েছে একটি রাষ্ট্র, ক্ষত বিক্ষত কিন্তু অবিচল। শক্তির 5 স্তম্ভ, যে কারণে বার্তাটি কাঁপায়। দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, ঘোষণায় স্পষ্ট ইউরোপ ইরানের পাল্লায়। সমুদ্র ভিত্তিক কৌশল, দূরত্ব কমিয়ে লক্ষ্যবস্তু কাছে টানা। নৌবহরের গতিশীলতা এই বার্তার মেরুদণ্ড। শিল্পায়িত স্থিতি, সর্বোচ্চ চাপ এর বছরগুলোতে সরবরাহ শৃঙ্খল নতুনভাবে সাজানো, স্থানীয়করণে জোর, এতে আঘাত পেলেও গতি থামেনি। মানসিক যুদ্ধ, এক বাক্যে বিশ্বমঞ্চে স্নায়ুচাপ তৈরি, এটাই ডিটারেন্সের প্রথম নিয়ম। কূটনীতি, সাইবার প্রচারণা, রণাঙ্গন শুধু মিসাইল সাইলোতে নয়, তথ্য, অর্থনীতি ও কূটনৈতিক করিডোরেও লড়াই। হায়াত মোকাদ্দামের সবচেয়ে তীক্ষ্ণ বাক্যটি এখানে, আমরা সমুদ্র থেকে আমেরিকাকে লক্ষ্যবস্তু করতে পারি। বিপ্লবী গার্ডের মহাকাশ বাহিনী 20 বছর ধরে কাজ করছে। প্রযুক্তি হাতে মুঠোয়, এই ইঙ্গিত প্রতিপক্ষের ক্যালকুলেশন বদলে দেয়। কোনো রাষ্ট্র যখন বলে আজ পারি ইউরোপে, কাল পারব আমেরিকায়, তখন কৌশলগত ঘড়ির কাঁটা নতুন সময় ধরে টিকটিক করতে শুরু করে। পশ্চিমা সরকারগুলোর সামনে এখন 2 রাস্তা: 1, নিষেধাজ্ঞা ও সামরিক চাপ বাড়ানো; 2, ঝুঁকি কমাতে কূটনীতির পথ চওড়া করা। প্রথম রাস্তায় ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেশি, মিসক্যালকুলেশন থেকে চেইন রিঅ্যাকশন। দ্বিতীয় রাস্তায় দরকার ধৈর্য, IAEA নিয়ে বাস্তবসম্মত সমন্বয়, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন ফ্রেমওয়ার্ক এবং পারস্পরিক সীমারেখা স্পষ্ট করা। এদিকে বাজার কাঁপছে, জ্বালানি দামের ওঠানামা, শিপিং রুটে বিমা খরচ বেড়ে যাওয়া, ইউরোপের আকাশে অস্থায়ী ফ্লাইট রুট বদল, সব মিলিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ন্যাটো রাজধানীগুলোতে কাউন্সিল রুমের আলো নিভছে দেরিতে। মধ্যপ্রাচ্যের মিত্ররা হিসাব করছে, কে কার পাশে দাঁড়ালে ঝড় কম লাগবে। রাত গভীর, তেহরানের আকাশে ভেসে বেড়ায় নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে লুকিয়ে আছে গর্জন, এক অদম্য শক্তির গর্জন। ইরান বসে থাকে না, তেহরান কখনো ঘুমিয়ে পড়ে না। যেখানে অন্যরা হোঁচট খায়, ইরান সেখান থেকেই ঘুরে দাঁড়ায়। আমেরিকার ভয়ঙ্কর নিষেধাজ্ঞা, ইসরায়েলের হামলার হুমকি, চারদিক থেকে চাপ, কিন্তু ইরান যেন এক যুদ্ধ জাহাজ, যত আঘাত পায় ততই নতুন করে জেগে ওঠে। এবার প্রশ্ন উঠেছে, চীন কি ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি দেবে? সহযোগিতা নাকি মরীচিকা? বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম, শিগগিরই ইরানের হাতে চলে আসবে চীনা যুদ্ধবিমান আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শোনা যায় আকাশে মিসাইল ঠেকাবে বেইজিংয়ের তৈরি আধুনিক প্রযুক্তি, কিন্তু বিশেষজ্ঞদের কণ্ঠ ভিন্ন। ব্রিটেনের আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক আবু দু স্পষ্টই বললেন, চীনের এমন সরাসরি সহায়তা পাওয়া এখনই সম্ভব নয়। তবে তিনি আরেক ইঙ্গিতও দিলেন, ক্ষেপণাস্ত্র আর ড্রোন প্রযুক্তির মতো খাতে গোপন সহায়তা মিলতে পারে। যন্ত্রাংশ, সফটওয়্যার কিংবা দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, এসব জিনিসের অদৃশ্য পথ হয়তো খোলা আছে। প্রকাশ্যে না হলেও পর্দার আড়ালে সহযোগিতা চালু থাকতে পারে। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক নাদিমি স্মরণ করিয়ে দিলেন অতীত। চীন কখনো সরাসরি বড় আকারে অস্ত্র দেয়নি, দিয়েছে আংশিক প্রযুক্তি, যেমন ক্রুজ ক্ষেপণাস্ত্রের কিছু অংশ বা নেভিগেশনের কিছু সিস্টেম। কিন্তু সেই সহযোগিতাও ছিল খণ্ডিত, অসম্পূর্ণ। তাই বাধ্য হয়ে ইরান নিজস্ব গবেষণা আর রিজার্ভ ইঞ্জিনিয়ারিংয়ের পথে এগিয়েছে।
নাদিমের মতে আধুনিক যুদ্ধবিমান বা উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ এতে চীনকে মুখোমুখি হতে হবে পশ্চিমা সমালোচনা আর নিষেধাজ্ঞার। এত বড় ঝুঁকি নেবে কেন বেইজিং? তবে একটি সম্ভাবনা রয়ে গেছে। সরাসরি অস্ত্র না দিয়ে চীন হয়তো ইরানকে দেবে সীমিত সুবিধা, যেমন বেইদু স্যাটেলাইট নেভিগেশনের সামরিক সংকেত ব্যবহার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দরকারি সফটওয়্যার। এগুলো হয়তো শিরোনামে আসবে না, কিন্তু কার্যকরভাবে ইরানের শক্তি বাড়িয়ে তুলবে। শক্তি লুকিয়ে আছে নিজের ভেতরে, বাইরের সাহায্য সীমিত, কিন্তু ইরান জানে আসল ভরসা নিজের কৌশল আর বুদ্ধিমত্তা। যতবার থামানো হয়েছে ততবার তারা নতুন প্রযুক্তি গড়ে তুলেছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট সবই একসময় কেবল স্বপ্ন ছিল, আজ তা বাস্তব। আন্তর্জাতিক মঞ্চে ইরান চীন সম্পর্ক যেন নাটকের মতো, সামনে হাসি, হাত মেলানো, বাণিজ্যের রঙিন ছবি, কিন্তু আড়ালে চলে ভিন্ন খেলা। গোপন যন্ত্রাংশ, লুকোনো সফটওয়্যার, অঘোষিত সমঝোতা। সবকিছু প্রকাশ্যে আসে না, কিন্তু এর প্রভাব ছড়িয়ে পড়ে যুদ্ধক্ষেত্রে। তাহলে কি ইরান শিগগিরই চীনের হাত ধরে আকাশে আধিপত্য করবে? উত্তর সহজ নয়। বড় অস্ত্র হয়তো আসবে না, কিন্তু যা আসবে তাই যথেষ্ট ইরানকে আরও শক্তিশালী করার জন্য। কারণ ইরানের শক্তি শুধু প্রযুক্তিতে নয়, শক্তি আছে তাদের ধৈর্যে, প্রতিরোধে আর ঘুরে দাঁড়াবার অদম্য ইচ্ছায়। বিশ্ব রাজনীতিতে নতুন সংকট, অস্ট্রেলিয়া বনাম ইসরায়েল। জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প যেন বিশ্বকে এক অশান্তির ঘূর্ণিঝড়ে ফেলেছেন। যুদ্ধ, সংঘাত, বাণিজ্য যুদ্ধ সব মিলিয়ে বিশ্ব নাজেহাল। কিন্তু এবার অন্যরকম উত্তেজনা। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়া ও ইসরায়েল এখন প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে। যুদ্ধক্ষেত্রে নয়, কূটনৈতিক মঞ্চে হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের স্বার্থকে ঘিরে শুরু হয়েছে কথার লড়াই। ট্রাম্প হয়তো ভাবতে পারেননি তার ঘনিষ্ঠ মিত্ররা একে অপরকে ঠেস দিতে পারে। এবার বিশ্বের নজর কেন্দ্রীভূত, যেখানে সামরিক শক্তি নয়, কূটনীতির ধনুক ছোড়ার যুদ্ধ। যুক্তরাষ্ট্র চীনের উত্থান এবং সামরিক অগ্রগতি ঠেকাতে নিজের ঘনিষ্ঠ মিত্রদের নিয়ে জোট করেছে। জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অস্ট্রেলিয়া, যার কৌশলগত গুরুত্ব অপরিসীম। মার্কিন দৃষ্টি মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের চোখে দেখে। ইসরায়েলকে সবসময় পাশে দাঁড়াতে ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের অস্তিত্ব, অস্ত্র এবং আমেরিকার জনগণের টাকায় কেনা অস্ত্র সবই এই অঞ্চলে টিকিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। কিন্তু হঠাৎ করে সেই ইসরায়েলের অস্তিত্বের উপর হুমকি হিসেবে আবির্ভূত হয় অস্ট্রেলিয়া। ক্যানবেরা ঘোষণা দেয় সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, রাষ্ট্রভিত্তিক সমাধানে মানবতার সেরা আশা। এই ঘোষণা মধ্যপ্রাচ্যের সহিংসতার চক্রকে নতুন মোড়ে নিয়ে যায়। নেতানিয়াহুর প্রতিক্রিয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্ট্রেলিয়াকে বিদ্ধ করতে শুরু করেন। অ্যান্থনি আলবানিজকে দুর্বল বলার পাশাপাশি ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগও তোলেন। তবে এই জোরালো আক্রমণ অস্ট্রেলিয়াকে দমাতে পারেনি। অস্ট্রেলিয়ার জবাব। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বুর্ক বলেন, কতজনকে উড়িয়ে দেওয়া হয়েছে, কতজন শিশুকে অভুক্ত রাখা হয়েছে, সবই অস্বীকারযোগ্য। তিনি দৃঢ়ভাবে বলেছেন, শক্তিমত্তা নির্ভর করে না। গাজার উপর ইসরায়েলের অভিযান, যেখানে অকথিত নিরপরাধ নারী ও শিশু মারা গেছে, তা বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্তকে আরও যৌক্তিক করেছে। কূটনৈতিক সভার কক্ষ, চিমনি ধোঁয়া, নেতানিয়াহু এবং আলবানিসের চোখে আগুন। পত্রপত্রিকা, টিভির ক্যামেরা, বিশ্ব জুড়ে উত্তেজনা। মঞ্চে যুদ্ধ নয়, কথার লড়াই, কিন্তু ক্ষুদ্র মুহূর্তেও মানবতার রক্তক্ষয়, দৃশ্যের ছায়া। এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব দেখছে কেন অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, কেন ইসরায়েল এত রেগে গেছে। ট্রাম্পের বাণিজ্য ও সামরিক জোট নীতি এই সংঘাতে নতুন মোড় নিয়েছে। এবারের লড়াই প্রমাণ করে, কখনো যুদ্ধক্ষেত্রেই নয়, কখনো কথার লড়াইয়েও বিশ্বের শক্তি এবং দুর্বলতার ছবি স্পষ্ট হয়ে ওঠে। অস্ট্রেলিয়ার সাহস, নেতানিয়াহুর প্রতিক্রিয়া, ট্রাম্পের কৌশল সবই একত্রিত হয়ে বিশ্ব রাজনীতিকে অস্থির করে রেখেছে। কিন্তু প্রশ্ন অব্যাহত, ফিলিস্তিন স্বাধীনতা পাবে কিনা, মধ্যপ্রাচ্যের শান্তি স্থায়ী হবে কিনা, তা সময়ই দেখাবে। এই লড়াই কেবল রাষ্ট্রগুলো নয়, মানবতার লড়াই, যেখানে প্রতিটি পদক্ষেপের প্রভাব গভীর।
হাজার হাজার ইসরায়েলি সৈন্য নিখোঁজ, গাজায় হামাসের মুখে আইডিএফ বিপর্যস্ত। মধ্যপ্রাচ্যের আকাশে ধোঁয়া আর আতঙ্কের গন্ধ। তেল আবিব থেকে গাজার সীমান্ত পর্যন্ত শুধু একটাই প্রশ্ন, ইসরায়েলি সেনারা কোথায়? হাজার হাজার সৈন্য নিখোঁজ, আর যারা আছে তারাও গাজায় ঢোকার ভয়ঙ্কর লড়াইয়ের জন্য প্রস্তুত নয়। ইসরায়েলি আর্মি রেডিওর নিজস্ব স্বীকারোক্তি, আইডিএফ এখন এক গভীর জনবল সংকটে। একদিকে হাজার সৈন্য উধাও, অন্যদিকে অতি গোঁড়া ইহুদি সম্প্রদায়ের তরুণরা সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করছে। সেনা শিবিরগুলোতে শূন্যতার সুর বাজছে, কিন্তু এই শূন্যতা পূরণের জন্য ইসরায়েল এবার চোখ ঘুরিয়েছে বিদেশের দিকে। যুক্তরাষ্ট্র আর ফ্রান্সের ইহুদি তরুণদের কাছে যুদ্ধের ডাক পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 18 থেকে 25 বছরের যুবকরা। হিসেব অনুযায়ী শুধু মার্কিন আর ফরাসি সম্প্রদায়ের মধ্যে সম্ভাব্য 10,000-এরও বেশি নিয়োগ পাওয়া যেতে পারে। তবুও বাস্তবে তারা বছরে মাত্র 600 থেকে 700 সৈন্য নামাতে পারবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে যুদ্ধ থেমে নেই, গাজার আকাশে ইসরায়েলি যুদ্ধ বিমানের আগুন ঝরছে। সেনারা সীমান্তে জমায়েত, গাজা সিটির ভেতরে প্রবেশের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী প্রকাশ্যেই ঘোষণা করেছেন, গাজা সিটি দখল করব যেভাবেই হোক। কিন্তু গাজা সিটির বুকে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর শক্তি, হামাস। তাদের টানেল নেটওয়ার্ক, হঠাৎ করে আক্রমণ করার কৌশল এবং সবচেয়ে বড় কথা, মৃত্যুকে উপেক্ষা করা যোদ্ধারা। হামাস শুধু ইসরায়েলি পরিকল্পনার নিন্দাই করছে না, প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা প্রতিটি ইঞ্চি মাটিতে প্রতিরোধ করব। প্রতিবেদন বলছে, ইসরায়েল যতই আক্রমণ এগিয়ে নিচ্ছে, হামাস ততই জিম্মি কার্ড ব্যবহার করছে। তারা চাইছে যুদ্ধবিরতি চুক্তি, চাইছে বন্দীদের মুক্তি। আর কাতারের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই মিশরে ছুটছেন হামাসের সঙ্গে আলোচনায় বসতে। এই কূটনৈতিক দৌড় এক ভিন্ন রকম উত্তেজনা তৈরি করেছে। ইসরায়েলের ভেতরেই এখন মতবিরোধ। একদল বলছে গাজায় ঢুকলে রক্তক্ষয়ী যুদ্ধ অনিবার্য, অন্য দল বলছে হামাসকে শেষ না করলে শান্তি ফিরবে না। বিশ্ব জুড়ে প্রতিবাদ চলছে, রাষ্ট্র থেকে রাষ্ট্রে বার্তা যাচ্ছে, গাজা দখল মানবতার বিরুদ্ধে অপরাধ হবে। কিন্তু তেল আবিবের সরকার অটল। এই অচলাবস্থার মাঝে আসল নাটকীয়তা, ইসরায়েলের সেনা সংকট। হাজার সৈন্য নিখোঁজ, নতুন প্রজন্ম যুদ্ধ করতে চায় না, তাই বাধ্য হয়ে বিদেশের মাটিতে আবেদন ছড়াচ্ছে আইডিএফ। অথচ গাজার অন্ধকার টানেল থেকে হামাসের যোদ্ধারা ঠিকই প্রস্তুত হচ্ছে মুখোমুখি লড়াইয়ের জন্য। শেষ প্রশ্নটা থেকেই যায়, বিদেশি যুবকেরা কি ইসরায়েলের জন্য অস্ত্র ধরবে, নাকি গাজার বুকে হামাসের প্রতিরোধ ইসরায়েলের অপ্রতিরোধ্য শক্তিকে ভেঙে দেবে? গাজার আকাশে আবারও ধোঁয়া, আবারও বিস্ফোরণ। ট্যাঙ্কের গর্জন থামাতে মাঠে নেমেছে ফিলিস্তিনের যোদ্ধারা। একদিকে ইসরায়েলের গিডিয়নের রব সামরিক অভিযান, অন্যদিকে হামাস ও ইসলামিক জিহাদের জোটবদ্ধ প্রতিরোধ। যুদ্ধ যেন দাবার খেলা, কিন্তু এখানে প্রতিটি চাল ধ্বংসের ছাপ রেখে যাচ্ছে। খান ইউনিসের মান এলাকা, আল রান্তিসি মসজিদের আশেপাশে জড়ো হয়েছে ইসরায়েলি সেনা আর তাদের সাঁজোয়া গাড়ি। হঠাৎ বজ্রপাতের মতো গর্জে ওঠে মর্টার শেল। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করল, এটি তাদের আঘাত সঠিক নিশানায় পড়েছে শত্রুর কাঁধে। একই সময়ে আরেক ফ্রন্টে গাজা সিটির আল সুজাইয়া পাড়ার পূর্বে অন্ধকার গলি থেকে বেরিয়ে আসে আল কাসাম আর ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড। হাতে ট্যাঙ্ক বিরোধী রকেট, বিস্ফোরণ। নিশানা করে তারা ইসরায়েলের মেরকাভা ট্যাঙ্ককে। মুহূর্তে আগুনে ঘিরে যায় যুদ্ধজান। সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে দুনিয়া জুড়ে। টুইস্টটা এখানে, শত্রুর চোখের সামনে থেকে প্রতিরোধ যোদ্ধারা চালাচ্ছে হামলা, তারপর অদৃশ্য হয়ে যাচ্ছে গাজার গলিপথে। 20 আগস্ট আরেকটি বড় অপারেশন চালায় আল কাসাম। এবার লক্ষ্য খান ইউনিসের দক্ষিণ পূর্বে সদ্য গড়ে তোলা ইসরায়েলি সামরিক ঘাঁটি। পদাতিক বাহিনী প্রায় 1 প্লাটুন যোদ্ধা ঝাঁপিয়ে পড়ে। তাদের হাতে ইয়াসিন 105 আরপিজি, শাওয়াজ বিস্ফোরক আর আইইডি। একের পর এক আঘাত করতে থাকে মেরকাভা ট্যাঙ্কের উপর। ধুলো, ধোঁয়া আর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা সীমান্ত। অন্যদিকে ইসরায়েল নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ঘোষণা করেছে গাজার দ্বিতীয় দখল অভিযান। 162তম ডিভিশন নামানো হয়েছে, 1,33,000 রিজার্ভ সৈন্যকে প্রস্তুত রেখেছে। প্রথম ধাপে দক্ষিণে তৈরি করা হবে তথাকথিত মানবিক অঞ্চল, বেসামরিকদের সরিয়ে নিয়ে শহরকে ঘেরাও করা হবে। এরপর ধাপে ধাপে বিমান হামলা, কামানের গোলা আর স্থল সেনার আগ্রাসনে গাজা সিটিকে পুরোপুরি কবজায় নেবে, এমনটাই দাবি করছে ইসরায়েলি সেনা। কিন্তু বাস্তবতা আলাদা ছবি আঁকছে। প্রতিটি অগ্রগতির পথে মর্টার শেল, বিস্ফোরণ আর ছায়ার মতো উপস্থিত ফিলিস্তিনি যোদ্ধারা বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গাজার সংকীর্ণ গলি আর গোপন সুড়ঙ্গের ভেতর যুদ্ধক্ষেত্র এমন জটিল যে শক্তিশালী সেনাও বারবার হোঁচট খাচ্ছে।
দৃশ্যটা সিনেমার মতো। একপাশে বিশ্বের অন্যতম আধুনিক সেনা, সাঁজোয়া ট্যাঙ্ক আর আকাশে ড্রোনের ঝড়, অন্য পাশে হাতে তৈরি বিস্ফোরক, মর্টার আর বীরত্বে ভর করে এগিয়ে চলা ফিলিস্তিনি যোদ্ধারা। গাজার আকাশে ভেসে ওঠে প্রতিরোধের প্রতীকী শব্দ, আমরা হার মানব না, ট্যাঙ্ক যত বড়ই হোক, আমাদের মাটিই আমাদের শক্তি। গাজার যুদ্ধ তাই শুধু দখল আর প্রতিরোধের লড়াই নয়, এটা শক্তির অসম লড়াই, যেখানে ছোট্ট শহরের যোদ্ধারা প্রতিবারই নতুন টুইস্ট এনে দিচ্ছে দুনিয়ার সামনে। রাতের আকাশে এখনো যেন ভেসে আছে সেই দগ্ধ ধোঁয়া। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ শেষ হলেও এর প্রতিধ্বনি থামেনি। আর যুদ্ধের পরপরই ইরান ছুঁড়ে দিয়েছে এমন এক ঘোষণা যা শুনে শত্রুপক্ষের চোখে ঘুম নেই। তেহরান বলছে, আমাদের আসল ক্ষেপণাস্ত্র এখনো প্রকাশ্যে আসেনি। যুগের পর যুগ ধরে ইরান গড়ে তুলেছে বিশাল মিসাইল ভান্ডার। শুধু সঞ্চয় নয়, প্রয়োজনে তার শক্তির স্বাক্ষরও রেখেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, খাইবার শেকান, হাজ কাশেমের মতো ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ইসরায়েলি দখলদার আর তাদের মার্কিন মিত্রদের ভেঙে চুরমার করে দিয়েছিল খামেনির বাহিনী। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, খাইবার শেকান, হাজ কাশেমের মতো ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ইসরায়েলি দখলদার আর তাদের মার্কিন মিত্রদের ভেঙে চুরমার করে দিয়েছিল খামেনির বাহিনী। আয়রন ডোমের গর্ব, সেগুলো মুখ থুবড়ে পড়েছিল ইরানি আঘাতে। কিন্তু এবার ঘোষণা আরো ভয়ানক। প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার এখন দেশের সীমান্ত ছাড়িয়ে 50টিরও বেশি দেশে পৌঁছে গেছে। তার কথায়, এগুলো কেবল আগের যুদ্ধের মিসাইল নয়, বরং তার চেয়েও বহুগুণ শক্তিশালী ও আধুনিক। এখানেই রহস্য। নাসিরজাদে ইচ্ছে করে এই সবকিছু খোলাসা করেননি। তিনি শুধু বললেন, যদি শত্রুপক্ষ আবার আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে আমরা নতুন অস্ত্রগুলো ব্যবহার করব। এর মানে যুদ্ধক্ষেত্রে এখনো ইরানের ভান্ডারের আসল অস্ত্রের দেখা মেলেনি। বিশ্ব তাই আজ কল্পনা করছে, সেই লুকানো শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। অবাক করা তথ্য দিচ্ছে আল মায়াদি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধে ইরান যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেগুলো আসলে বহু বছর আগের তৈরি। পুরনো অস্ত্র দিয়ে ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে তেহরান এমন তাণ্ডব চালিয়েছে যে প্রতিপক্ষ পর্যদস্ত হয়ে পড়েছিল। অথচ প্রতিরক্ষা শিল্পে ইরান এখন আরও আধুনিক, আরও উন্নত প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে। কল্পনা করা যায়, যদি পুরনো অস্ত্রেই ইসরায়েলকে মাথা নিচু করতে হয়, তবে নতুন অস্ত্র ময়দানে নামলে কি হবে। যুদ্ধের অর্থনৈতিক হিসাবও চোখ খুলে দেওয়ার মতো। ইরানি ক্ষেপণাস্ত্র আর ড্রোনের পাল্টা হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় $5 বিলিয়ন। তবুও ব্যর্থ হয়েছে তাদের আয়রন ডোম। আছড়ে পড়েছে খাইবার শেকান, হাজ কাশেমের মতো ক্ষেপণাস্ত্র অধিকৃত ভূখণ্ডের বুকে। প্রতিটি বিস্ফোরণ যেন এক একটি ঘোষণা, ইরানকে থামানো যাবে না। যুদ্ধের সময় যে মিসাইল ব্যবহৃত হয়েছে সেগুলো ছিল কেবল আইসবার্গের চূড়া। এর নিচে লুকিয়ে আছে ইরানের আসল শক্তি, যে অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আসেনি। প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদের ইঙ্গিত তাই শুধু হুমকি নয়, বরং এক শীতল বার্তা। পরবর্তী সংঘাতে শত্রুর সামনে দাঁড়াবে এমন এক ঝড় যা তারা আগে কখনো দেখেনি। আজ ইরানের বার্তা স্পষ্ট। প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি তাদের এমন এক স্তরে নিয়ে গেছে যেখানে তারা একাই প্রতিরোধের কেন্দ্র। শত্রুরা যতই লজিস্টিক দিক থেকে সহায়তা পাক, যতই গোয়েন্দা তথ্য ভাগ করুক, ইরানের মিসাইল শক্তির সামনে সবই তছনছ হয়ে যাবে। এ যেন এক সিনেমেটিক দৃশ্য। মঞ্চে দাঁড়িয়ে আছে খামেনির বাহিনী, হাতে অদেখা অস্ত্রের ভান্ডার, পেছনে জ্বলে ওঠা আগুনের রেখা, আর সামনে দাঁড়িয়ে থাকা শত্রুর বুক কাঁপছে, কারণ তারা জানে আসল খেলা এখনো শুরু হয়নি। মাউন্ট হারমোনি বিস্ফোরণ, ইসরায়েলের ঘুম ভাঙল। দক্ষিণ সিরিয়ার পাহাড়ি অঞ্চলে মাউন্ট হারমোনের ঢালুতে একটি বিস্ফোরণ ঘিরে উঠল শীতল ধোঁয়া আর আতঙ্ক। সীমারেখার নীরবতা মুহূর্তেই কেটে গেল। 7 ইসরায়েলি সৈন্য আহত, 4 জন গুরুতর। সৈন্যরা যে অস্ত্র ব্যবহার করছিলেন তা পুরনো সিরিয়ার, যুদ্ধের ছায়া ফেলে যাওয়া। একটি ভুল নাড়াচাড়া আর বিস্ফোরণ, মুহূর্তে রক্ত আর ধোঁয়া মিলিয়ে গেল। আহতদের তড়িঘড়ি সাফেদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে একটি রিজার্ভ ইউনিটের মধ্যে।
এরা সীমান্ত রক্ষায় নয়, বরং অপারেশনাল প্রস্তুতিতে নিযুক্ত। কিন্তু পুরনো অস্ত্রের ব্যবহার একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি করেছে তাদের। ইসরায়েল আর সিরিয়ার মধ্যে সম্পর্ক বর্তমানে নতুন দিকে ঝুঁকছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি প্যারিসে ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। প্রথমবারের মতো দুই দেশের মধ্যে স্থিতিশীলতা ও দক্ষিণ সিরিয়ার শান্তি নিয়ে গোপন ফাইলগুলোর আলোচনা শুরু হয়েছে। কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর। দক্ষিণ সিরিয়ার কুনেত্রা ও দারা প্রদেশ জুড়ে ইসরায়েলি সেনারা সীমান্ত লঙ্ঘন চালিয়ে যাচ্ছে, বাড়ি ঘরে হানা দিচ্ছে, চেকপয়েন্ট স্থাপন করছে এবং প্রায়শই বাড়ি ধ্বংস করছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় ৫ অগস্ট আল কাহতানিয়া গ্রামে ২টি বাড়ি ধ্বংস করা হয়েছে। অভিযোগ, এই বাড়িগুলো ইসরায়েলি সামরিক অবস্থানের কাছাকাছি। পাহাড়ি ঢালুতে সূর্য অস্তাচলে, একদিকে ধোঁয়া আর ধ্বংস, দূরে সৈন্যরা আহতদের জন্য লড়ছে, আর আকাশের ওপরে শান্তির বার্তা। কিন্তু ভীতি ঘিরে রেখেছে সীমান্তকে। ইসরায়েল প্রায় ২ বছর ধরে উম্মুল আজম গ্রাম থেকে আল কাহতানিয়া ও আল হামিদিয়া হয়ে হারমোনির ঢাল পর্যন্ত সামরিক স্থাপনাগুলো স্থাপন করেছে। গত বছরের শেষের দিকে আসাদ সরকারের পতনের পর তারা দক্ষিণ সিরিয়ায় দখল প্রসারিত করেছে। যদিও বৈঠক শুরু হয়েছে বিস্ফোরণ দেখালো সীমান্তে শান্তি কেবল কাগজে। পুরনো অস্ত্র, অনিয়ন্ত্রিত আগুন এবং সীমান্তের উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। এই মুহূর্তে দক্ষিণ সিরিয়ার পাহাড়ি ঢালুতে নীরবতা নেই। প্রতিটি ঝাঁকুনি, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শব্দ মুহূর্তে ইতিহাসের সাক্ষী। ইসরায়েলি সৈন্যদের জন্য সীমান্ত শুধুই কৌশল নয়, জীবন আর মৃত্যুর খেলা। গাজায় প্রায় ২ বছর ধরে গণহত্যা চালিয়ে যাওয়া ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই অগ্রগতি খুব নিবিড়ভাবে নজর রাখছিল। ড্রুজ সম্প্রদায়ের নেতাদের ব্যবহার করে সিরিয়াকে আরও অস্থিতিশীল করতে চাইছে বলে মনে হচ্ছে। ইসরায়েলের প্রধান লক্ষ্য হল সিরিয়ার নতুন প্রশাসন যাতে নিজেদের সংহত করতে না পারে সেটা ঠেকানো। এটাকে ইসরায়েল হুমকি হিসেবে দেখে, বিশেষ করে যখন সিরিয়ার সরকার তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। ইসরায়েলে হুথি ক্ষেপণাস্ত্রের ধাক্কা, তেল আবিবে আতঙ্ক, জেরুজালেমে সাইরেনের ঝড়। ইসরায়েল আবারও আতঙ্কে নেমে এসেছে। আরব দেশগুলিতে ইসরায়েলের বোমা হামলার জবাবে এবার পাল্টা ধাক্কা দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা তেল আবিব এবং জেরুজালেম সহ মধ্য ইসরায়েলে সাইরেন বাজায়। লাখো মানুষ নিরাপদ আশ্রয় ছুটতে থাকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে বিমান প্রতিরক্ষা তৎপরতার সঙ্গে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে এই হামলা সরাসরি আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি। তারপরও শহরের প্রতিটি কোণে আতঙ্কের ছায়া। হাজারো মানুষ বোমা আশ্রয় কেন্দ্রে ছুটে আসে। ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র বাহিনী 18 মার্চ থেকে ইসরায়েলের দিকে 70টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 22টি ড্রোন নিক্ষেপ করেছে। তাদের কার্যক্রম দেখাচ্ছে গাজায় আইডিএফ এর পুনরায় আক্রমণের পর তারা মাত্র অপেক্ষা করছে না, বরং প্রতিরক্ষা এবং প্রতিশোধের কৌশল বাস্তবায়ন করছে। হুথিদের এই সক্ষমতা একবার দেখিয়েছে যে তারা সীমান্ত পেরিয়ে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত করতে পারে। এবারের হামলা ইসরায়েলি নৌবাহিনীর হামলার কয়েক ঘন্টা পরে আসে। ইসরায়েলি নৌবাহিনী ইয়েমেনের দক্ষিণে সানার কাছে একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। আইডিএফ জানিয়েছে এই আক্রমণটি হুথি সন্ত্রাসী শাসনের ব্যবহৃত গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর উপর লক্ষ্য করা হয়েছিল। ইয়েমেনি স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণে জেনারেটরগুলো বিকল হয়ে যায়, যা শহরের বিদ্যুৎ সরবরাহে বিশাল সমস্যা সৃষ্টি করে। হুথি পরিচালিত আল মাসিরা টিভি এই বিস্ফোরণকে আগ্রাসন বলে অভিহিত করেছে, তবে স্পষ্ট করে উল্লেখ করেনি আক্রমণের উৎস। এই পাল্টা প্রতিরক্ষা ও আক্রমণের চক্র ইঙ্গিত দিচ্ছে যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, তারা আন্তর্জাতিক মানের হামলার সক্ষমতা রাখে। ইসরায়েলের এই পরিস্থিতি আরও জটিল করেছে হাজারো মানুষ আশ্রয় কেন্দ্রে। অন্যদিকে হুথিদের স্থিতিশীল কৌশল ও প্রযুক্তিগত সক্ষমতা ইঙ্গিত দিচ্ছে যে তারা কোনো মূল্যে সরাসরি হামলাকে থামাতে নারাজ। বিশ্বের নজর এখন এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দিকে। হুথিরা প্রমাণ করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ক্ষমতা শুধু ইয়েমেনের সীমানায় সীমিত নয়, তারা হাজারো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই এক প্রতিশোধের আঘাতের মাধ্যমে ইসরায়েল বুঝেছে যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুধু আক্রমণকারী নয়,
তারা চতুর কৌশল এবং শক্তির প্রতীক। যুদ্ধের উত্তাপ এখন ইসরায়েলের বুকেই ধাক্কা দিচ্ছে। প্রতিটি সাইরেনের আওয়াজ যেন বলে দিচ্ছে যে এই সংঘাতের পরবর্তী অধ্যায় আরও নাটকীয় এবং ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে। হুথিদের প্রতিরক্ষা ও পাল্টা হামলার শক্তি এখন সমগ্র মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে। জর্ডানের গর্জন, ইসরায়েলের বিরুদ্ধে নতুন ঝড়ের আভাস। ভূমধ্য সাগরের বাতাস হঠাৎই যেন দিক বদল করেছে। এতদিন ফিলিস্তিনের কান্না, গাজার ধ্বংসযজ্ঞ, পশ্চিম তীরের হাহাকার সবকিছুর মাঝে নীরব ছিল প্রতিবেশী রাষ্ট্রগুলো। কিন্তু এবার আর নীরবতা নয়, এবার মঞ্চে উঠেছে জর্ডান। নেতানিয়াহু গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করলেন, আর তার ঠিক পরেই জর্ডান ঘোষণা দিল যুদ্ধের প্রস্তুতির। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যে মানচিত্র প্রকাশ করেছেন তা যেন আগুনে ঘি ঢালার মতো। সেই মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া এবং লেবাননকে অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে কথিত গ্রেটার ইসরায়েল। ফিলিস্তিনিরা ক্ষুব্ধ, আরব দুনিয়াও ক্ষুব্ধ, তবে সবচেয়ে তেতে উঠেছে জর্ডান। রাজধানী আম্মান থেকে জারি হলো এক ঐতিহাসিক ঘোষণা। 3 দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা জাতীয় সামরিক পরিষেবা কর্মসূচি আবার চালু করছে জর্ডান। সিনেমার মতো দৃশ্য কল্পনা করুন, একদল তরুণ, চোখে আগুন, হাতে পতাকা, সামনে দাঁড়িয়ে আছেন যুবরাজ হোসেন বিন আবদুল্লাহ। তিনি বললেন, দেশের প্রতিটি তরুণকে প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। এই এক লাইনেই জর্ডানের ভবিষ্যৎ বদলে গেল। 1990-এর দশক পর্যন্ত 18 থেকে 40 বছরের প্রত্যেক পুরুষের জন্য সেনাবাহিনীতে 2 বছর কাজ করা বাধ্যতামূলক ছিল। পরে এই নীতি শিথিল হয়, সীমিত প্রশিক্ষণ চালু থাকে। কিন্তু এখন আবার শুরু হচ্ছে পূর্ণাঙ্গ সামরিক কর্মসূচি। আগামী বছর জানুয়ারি থেকে 2007 সালে জন্ম নেওয়া ছেলেরা যখন 18 পেরোবে, তখনই শুরু হবে এই নতুন অধ্যায়। প্রথম পর্যায়ে যোগ দেবে 6000 তরুণ, দ্রুত সেই সংখ্যা বাড়বে 10,000-এ। এক প্রজন্ম গড়ে উঠবে যুদ্ধের জন্য, দেশের প্রতিরক্ষার জন্য। জর্ডানের এই সিদ্ধান্ত কেবল সামরিক নয়, এটি রাজনৈতিকও। সিরিয়ার ভেতরে অস্থিরতা, গৃহযুদ্ধের সম্ভাবনা, ফিলিস্তিনিদের জোর করে বিতাড়ন, গাজায় হত্যাযজ্ঞ, সব মিলিয়ে জর্ডান এখন দ্বিগুণ হুমকির মুখে। একদিকে বাইরের হানা, অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতার আশঙ্কা। ঠিক এই মুহূর্তে গ্রেটার ইসরায়েলের মানচিত্রে জর্ডানকে অন্তর্ভুক্ত করে নেতানিয়াহু দিলেন চরম বার্তা। আর সেই বার্তার জবাবই যেন এসেছে আম্মান থেকে। আমরা প্রস্তুত, আমরা এক, আমরা লড়ব। বিশ্লেষকরা বলছেন, জর্ডানের এই কর্মসূচি শুধু সেনাবাহিনীকে শক্তিশালী করবে না, তরুণদের ভেতরও এক নতুন পরিচয় গড়ে তুলবে। শৃঙ্খলা, চরিত্র এবং সবচেয়ে বড় কথা, দেশের প্রতি অবিচল আনুগত্য। জর্ডান হয়তো বড় শক্তি নয়, না আছে পারমাণবিক অস্ত্র, না আছে বিশ্বশক্তির মতো মহাকাশ প্রযুক্তি, কিন্তু আছে এক অমূল্য সম্পদ, ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম। যুবরাজ হোসেন বিন আবদুল্লাহর নেতৃত্বে সেই প্রজন্ম এখন জেগে উঠছে। চিত্রনাট্য যেন লেখা হয়ে গেছে। একপাশে দখলদার ইসরায়েল, গ্রেটার ইসরায়েলের বিভীষিকাময় স্বপ্ন নিয়ে, অন্য পাশে ছোট্ট জর্ডান, কিন্তু বুক ভরা সাহস নিয়ে। মধ্যপ্রাচ্যের আকাশে প্রশ্ন ভেসে বেড়াচ্ছে, এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে টিকে থাকবে? সময় দেবে জবাব। কিন্তু ইতিহাসের পাতায় ইতিমধ্যেই লেখা হয়ে গেছে এক নতুন অধ্যায়। জর্ডান গর্জেছে। মহাকাশে ইরানের স্বপ্ন, শহীদ সোলাইমানি স্যাটেলাইটের অভিযান। রাতের আকাশে অসংখ্য তারা, কেউ তাকিয়ে দেখে শুধু আলো, কিন্তু ইরান, তারা দেখছে নিজের ভবিষ্যৎ। দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার শিকলে বাঁধা ছিল দেশটি। আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্ররা ভাবছিল ইরানকে চিরকাল প্রযুক্তির দৌড়ে পিছিয়ে রাখা যাবে, কিন্তু ইতিহাস প্রমাণ করে ইরান কখনো থামে না। এই দেশ বারবার ভাঙা শিকলকে অস্ত্র বানিয়ে দাঁড়িয়েছে আরও শক্ত হয়ে। শত্রুর চোখের সামনে দিয়ে ইরান এবার ছুটছে মহাকাশ জয়ের পথে। তেহরান ঘোষণা করেছে এক অভূতপূর্ব উদ্যোগ, শহীদ সোলাইমানি স্যাটেলাইট প্রকল্প। শুধু একটি বা দুটি নয়, একসাথে 20টি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা। এই মিশন শুরু হবে 2026 সালের মার্চের মধ্যে। এমন সাহসী ঘোষণা শুনে দুনিয়া হতভম্ব। প্রযুক্তির মঞ্চে এটা কেবল এক ধাপ নয়, বরং এক লাফে শীর্ষে ওঠার ঘোষণা।
ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারি জানালেন, এই স্যাটেলাইটগুলো হবে দেশের প্রথম ন্যারো ব্যান্ড স্যাটেলাইট কনস্টেলেশন। এর মানে ইরানের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর, প্রতিটি কোণায় পৌঁছে যাবে যোগাযোগ ব্যবস্থা। ইন্টারনেট অফ থিংস প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ইলেকট্রনিক ডিভাইস একে অপরের সঙ্গে যুক্ত হবে। স্মার্ট শহর, স্মার্ট কৃষি, এমনকি সামরিক প্রযুক্তিও নতুন রূপ নেবে। আর সবটাই তৈরি হচ্ছে নিজস্ব প্রযুক্তি দিয়ে, কোনো বিদেশি ভরসা নয়। ইরানের বিজ্ঞানীরা নিজের হাতেই গড়ছেন যন্ত্রাংশ, নিজেরাই স্থাপন করবেন কক্ষপথে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মিলেমিশে এগিয়ে নিচ্ছে প্রকল্প। একসময় যে আকাশ ছোঁয়া ছিল স্বপ্ন, আজ সেখানে উঠছে ইরানের নিজস্ব স্যাটেলাইট। যেখানে পশ্চিমা শক্তি চাইতো ইরানকে চিরকাল নিচে আটকে রাখতে, সেখানে ইরান এখন উঠছে মহাকাশের সিঁড়ি দিয়ে। তবে স্বীকার করতে হচ্ছে, এটা সহজ পথ নয়। সালারি সতর্ক করে দিয়েছেন, প্রযুক্তিগত জটিলতায় কিছুটা দেরি হতে পারে, কিন্তু তিনি আবারও নিশ্চিত করেছেন অগ্রগতি আসার চেয়েও ভালো। ভাবুন একবার, 20টি স্যাটেলাইট একই প্রকল্পে, এমনকি প্রযুক্তি দানব আমেরিকা কিংবা ইসরায়েলও এই মুহূর্তে ইরানের মতো সাহসী ঘোষণা দেয়নি। আর ইরান নিষেধাজ্ঞার অন্ধকার ভেদ করে গড়ছে এক নতুন দিগন্ত। এ যেন সিনেমার চূড়ান্ত টুইস্ট, যেখানে ভিলেন ভেবেছিল নায়ক আর উঠতে পারবে না, ঠিক তখনই নায়ক উঠে দাঁড়ায় আকাশের বুক ছিঁড়ে নিজের পতাকা গাড়তে। আজকের বাস্তবতাও তাই। ইরান মহাকাশে শুধু স্যাটেলাইট পাঠাচ্ছে না, পাঠাচ্ছে এক বার্তা, আমাদের থামানো যাবে না, শিকল ভাঙা আমাদের অভ্যাস, আকাশ এখন আমাদের। প্রশ্ন শুধু একটাই, এই স্যাটেলাইট কনস্টেলেশন কি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেবে? উত্তর লুকিয়ে আছে সেই আকাশে, যেখানে ইতিমধ্যেই জ্বলজ্বল করছে ইরানের শহীদ সোলাইমানি স্যাটেলাইটের স্বপ্ন।